হ্যালো, আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, এই মুহূর্তে যারা আমার ফেসবুক লাইভে আছেন আমাকে একটু হাই হ্যালোতে জানান। আপনারা দেখতে একটু লিখে জানান যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা। একটু একটু লিখে জানান সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আজকে আমাদের রোগীলিপিকরণ সহজ 58তম ক্লাস। আজকে আমাদের রোগীলিপিকরণ সহজ 58তম ক্লাস। আজকে আমাদের সাথে আমাদের একজন সম্মানিত, আমার খুব প্রিয় কাছের মানুষ, নাঙ্গলকোট হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার আব্দুল মোতালেব সাহেব, উনি কিন্তু আমাদের সাথে আছেন। উনি আমাদের সাথে আছেন উনি আমাদের সাথে আছেন। সংযোগের একটু সমস্যার জন্য উনি কথা বলতে, ওনার সাউন্ডটা আমরা নিতে পারছি না। মোতালেব ভাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? মোতালেব ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? উনি আমাদের সঙ্গে আছেন। আজকে আমাদের রোগীলিপিকরণ সহজ 58তম ক্লাস চলছে। রোগীলিপিকরণ সহজ, চিকিৎসক ও ডাক্তারের কথোপকথন 15তম ক্লাস। চিকিৎসক ও রোগীর কথোপকথনের 15তম ক্লাস। 14তম ক্লাসে আমার ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম আমার যৌন বিষয়ে আলোচনা করেছেন 13তম ক্লাসে। 14তম ক্লাসে আরো কিছু আলোচনা করেছেন। আজকে আমি ডাক্তার জাহিদের সাথে আমার সেই রোগীলিপির বাকি কাজটুকু করার জন্য ডাক্তার মোহাম্মদ জাহিদকে বলছি যে আমার আগে যে যৌন জীবনটা লেখা হয়েছিল তারপর থেকে আপনাকে আমি বলছি, আপনি যে আমাকে 13 ও 14তম ক্লাসে যৌন জীবন আলোচনা করেছেন, এই আলোচনাটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে। আপনি যে আলোচনা করেছেন পুরুষদের ক্ষেত্রে কি কি জানতে হবে, আপনাকে যদি আমি আপনার কাছে যদি আমি জানতে চাই, কোন পেশেন্ট যদি মহিলা পেশেন্ট আপনাদের কাছে আসে, মহিলা পেশেন্ট, তাহলে তার কাছ থেকে আপনি যে সমস্ত প্রশ্নগুলি করবেন, আমি একজন মহিলা রোগীর প্রতিনিধি হিসাবে আপনাকে সেই প্রশ্নের জবাবগুলি দেওয়ার চেষ্টা করব। একজন চিকিৎসক একজন মহিলা রোগীর কাছ থেকে যেমনি করে আপনি আমাকে যৌন রোগীলিপি করার ক্ষেত্রে যৌন জীবন পুরুষ তথ্য সংগ্রহ করেছেন, আমি বিপরীতভাবে জানতে চাচ্ছিলাম, যদি মহিলা হতো তাহলে আপনি সে মহিলা রোগীকে কি কি প্রশ্নগুলো করতেন, কি কি প্রশ্নগুলো আপনার করার ছিল, আমি সেই বিষয়ে একটু জানতে চাই আপনার কাছ থেকে। আর এই মুহূর্তে মোতালেব ভাই কি আমাদের সাথে সংযোগ হতে পারছেন? ডাক্তার জাহিদ, উনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, উনি কথা বলতে গেলে ওনার সাউন্ড বন্ধ হয়ে যায়। এই যে আবার সাউন্ড আসছে, দেখে কথা উনি পরিচয়টা দেখ। হ্যাঁ, মোতালেব ভাই বলেন। স্যার, আপনি আপনার পরিচয়টা দেন। মোতালেব ভাই, আপনি আপনার পরিচয় দেন। আপনার পরিচয়টা দেন। সাউন্ড পাচ্ছেন না? হেডফোনটা খুলে ফেলেন, দেখেন তারপর হয় কিনা। এটা খুলে ফেলেন, ইয়ারফোনটা খুলে ফেলেন।
সাউন্ড আসে খুলে কিনা? ফেলেন। এখন এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ ওনার জাহিদ, মাইক্রোফোন, জি ওনার মাইক্রোফোনে জাহিদ কোনো কাজ শুরু, সমস্যা আছে হয়তো। জাহিদ কাজ শুরু করেন। জি স্যার। জাহিদ কাজ শুরু করেন। জি ধন্যবাদ স্যার। আমি জানতে চাচ্ছিলাম আপনার আপনার জনজীবন সম্পর্কে জেনেছি। গত পর্বেও আমরা আপনার বাসার কোনো একজন রোগিনীর সম্পর্কে জানতে চাচ্ছিলাম, যে তাদের জনজীবন সম্পর্কে বা গাইনি কোনো সমস্যা সেই সব বিষয়। তো সেদিন তো আমাদের স্যার আসছিলেন, এই জন্য ওই আলোচনা করতে করতেই শেষ হয়ে গেল। আজকে আবার সেই আলোচনায় আসতেছি যে আমরা মহিলাদের যৌন জীবন সম্পর্কে জানতে গেলে প্রথমে জানতে চেষ্টা করব, বিবাহিত হোক আর অবিবাহিত হোক উভয়ের ক্ষেত্রেই প্রথমে তাদের ঋতুস্রাব সম্পর্কে জানতে চাবো। ঋতুস্রাব জি জানেন? ঋতুস্রাব কি জানতে চান বলেন, জি, আমি আমি জবাব দেবো। আমি জানতে চাচ্ছিলাম আপনার যিনি রোগী আছেন, আপনি যার প্রতিনিধি হিসেবে আসছেন আর কি, সেই রোগীর ঋতুস্রাব নিয়মিত না অনিয়মিত বা বিলম্বিত, বারবার, না সবিরাম হয়, এরকম কিছু জানেন কিনা আপনি? ওনার ঋতুস্রাবে কোনো সমস্যা আছে কিনা? নিয়মিত, অনিয়মিত, এ ব্যাপারে একটু কিছু বলেন। যদি অনিয়মিত হয় সেক্ষেত্রে আমাকে জানতে হবে অ্যাকচুয়ালি কতদিন পর পর হয়। কতদিন কত, পর পর হয়? হ্যাঁ, এটা জানতে পারলে তারপর আমি জিজ্ঞেস করব যে কতদিন থাকে। কারণ অনিয়মটা কখনো আসলে দুটো ক্ষেত্রেই হতে পারে। অনিয়মটা হতে পারে এমন যে আপনার শুরু হতেই দেরি হয় বা আগে হয়, যে সাইকেলিং যে ডেট সেই ডেটের আগে বা পরে শুরু হয়, সেটা এই দিক থেকে একটা অনিয়ম হতে পারে। আর একটা অনিয়ম হতে পারে যে কতদিন থাকে বা স্থায়ী হয়, সেক্ষেত্রে অনিয়ম হতে পারে। এই জন্য আমি বলছি যে প্রথমে আগে জেনে নেবো যে কতদিন পর পর হয়। যদি দেখি যে না সেটা ঠিক আছে, তাহলে জানতে চাবো যে কতদিন স্থায়ী থাকে, অনিয়মটা আসলে কোন ক্ষেত্রে, সেটা জানার চেষ্টা করব। কখনো আগে হয়, কখনো পরে হয়। জি, কখনো আগে হয়, কখনো পরে হয়। এবার তো এগুলোর যে পরিমাণ, গন্ধ, বর্ণ, এগুলো ঠান্ডা না গরম, এগুলো জানতে চাবো পরবর্তীতে। আপনি কি তাও জানবেন যে জি, কতদিন আগে হয় বা কয় দিনের মধ্যে চলে আসে বা কতদিন পরে হয়, এগুলো কি জানা দরকার আছে? এই সব কথাটাই এইটার মধ্যে স্যার। আমি আবার বলি কথাটা, সেটা হলো যে আমি প্রথমে জিজ্ঞেস করবো যে যেহেতু আপনি বলছেন অনিয়মিত হয়, সেক্ষেত্রে আমি জানতে চাবো যে কতদিন পর পর হয়। নির্দিষ্ট সাইকেলিং ডেটের আগেও হতে পারে, পরেও হতে পারে, সেটা বললাম। হ্যাঁ, আগে হয়, কখনো 7-8 দিন আগে হয়ে যায়, আবার কখনো 7-8 দিন পরে হয়। আচ্ছা আচ্ছা, এই যদি একটা অনিয়ম পাই সেক্ষেত্রে আরো একটা অনিয়ম আছে, সেটাও আপনার এই রোগীর ক্ষেত্রে হতে পারে, সেটাও একটু জেনে নেওয়ার চেষ্টা করি যে কতদিন স্থায়ী হয় বা থাকে। কখনো কম, কখনো বেশি। কম বেশি কথা বলি নাই, মানে দিনটা কয়দিন, মানে কতদিন থাকে, এটা 2 দিন, 3 দিন, কখনো 5 দিন, অল্প দিন, 7 দিন? কখনো বেশি দিন। ও দিন, কখনো আচ্ছা, অল্প দিন, কখনো বেশি দিন। বেশি দিন। তার মানে এটাও নিয়মিত না, এটাও অনিয়মিত ভাবেই হয়, তাই তো? জি। জি, এখন এখানে এই এই কোশ্চেন গুলো জানার পরে এবার তার পরিমাণ সম্পর্কে জানতে চাবো, গন্ধ, বর্ণ, ঠান্ডা গরম সম্পর্কে এগুলো জানতে চাবো, যদি অনিয়মিত হয় সেই ক্ষেত্রে। এরপরে যেটা জানতে চাবো সেটা হলো আপনার যে প্রথম যে ঋতুস্রাবটা হয়েছিল আপনার রোগীর, সেটা কত বছর বয়সে শুরু হয়েছিল? জি জি। কত বছর বয়সে ঋতুস্রাবটা শুরু হয়েছিল? ওই যে নর্মালি 14-14-তে। আচ্ছা আচ্ছা, তার মানে এখানে আমার বোঝার বিষয় হলো উপযুক্ত বয়সের পূর্বে হইলো কিনা বা উপযুক্ত বয়সের না হয়ে তার পরে হইলো কিনা, সেটা জানার জন্য আসলে এখানে আমার বিষয়টা ছিল এটা। বা আপনার পেশেন্ট না না, এমনও হতে উপযুক্ত পারে। বয়সে হয়েছে। জি, ঋতুস্রাবে আর কিছু জানবেন? জি আরো কিছু জানার আছে।
সেটা হলো আপনার পেশেন্টের যে দেখা গেল যে তার বয়সটা মনোপজ টাইম চলতেছে, ঠিক ওই অবস্থায় মনোপজ চলাকালীন সময় তার ঋতুস্রাবটা হলো কিনা সেটাও আমার জানার বিষয়। কোনটা? মনোপজ চলাকালীন সময় তার ঋতুস্রাবটা হয় কিনা সেটাও আমাকে জানতে হবে। ও না, ওটি নাই, বয়সই হয় না। কম, কম। বয়স কম, সামনে আগান। জি জি। এই রোগীর ঋতুস্রাব বয়স কম। হ্যাঁ জি, আমি বলছিলাম যে এই ঋতুস্রাব চলাকালীন সময়ে বা এর পূর্বে বা এর পরে, তিনটা ক্ষেত্র বললাম, এই সময়টায় কোনো ব্যথা হয় কিনা। হ্যাঁ, ব্যথা হয়। ব্যথা হয়, যদি ব্যথা হয়েই থাকে সেক্ষেত্রে ব্যথার ধরনটা কেমন? ধরেন আবার কি? ধরন হলো ব্যথার ধরন, কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু ব্যথার ধরন আছে, আলাদা আলাদা ভাবে ব্যথাটা হয়। কারো সুই ফুটানো ব্যথা হয়, কারো জ্বালাকর ব্যথা হয়, কারো দপদপানি ব্যথা হয়, কারো খামচে ধরার মতো, ছেঁচে ফেলার মতো, বর্ষাবিদ্ধ করার মতো। এক একজনের এক একটা ধরনের ব্যথা হয়। আপনার ক্ষেত্রে ব্যথার ধরনটা কেমন আপনি কি বলতে পারেন আপনার এই পেশেন্টের ক্ষেত্রে? না, ওই হয় আর কি, ব্যথা একটা হয়, ব্যথা। ব্যথা একটা হয়, ব্যথা মানে আপনার কাছে স্পেসিফিক কোনো হ্যাঁ হ্যাঁ, ধরন নাই, তাই তো? এটা ওই যদি ব্যথা হয় আর কি। হ্যাঁ, স্রাবের তাহলে পরিমাণটা জানতে চাবো। পরিমাণ, জি। ওই যে এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যদি ব্যথাটা বাড়ে তাহলে স্রাবটা বাড়ে কিনা, এটা একটা খুব ভাইটাল বিষয় থাকে। আমার ব্যথাটা কয়দিন থাকে তাও জানবেন? মাসিকটা শুরু হইলে ব্যথাটা কয়দিন থাকে ওটাও জানবেন নাকি আবার? যদি আপনার ব্যথাতে আপনি ইয়েস বলেন সেই ক্ষেত্রে আমি এটা নিব। আপনি তো আমাকে এখনো কোনো অ্যান্সার করেননি, এই জন্য আমি আর ওই সাইডে যেতে পারছি না। ও না না, ব্যথা বাড়লে স্রাব বাড়ে এরকম নাই। নাই, যদি ওরকম থাকতো না। সেক্ষেত্রে আমি হ্যাঁ, জানতাম যে কতদিন বা কত সময় স্থায়ী হয়, সেটা জানতে চাইতাম। ব্যথা তো একটা হয়। ব্যথা হয়, হ্যাঁ হয়। মানে আমি বলছিলাম যে ব্যথা বাড়লে স্রাব বাড়ে কিনা, মানে স্রাবও বাড়ছে ব্যথাটাও বাড়ছে এরকম কিনা। না না, ওরকম নাই। ওরকম নয়, আচ্ছা আচ্ছা। এটার গন্ধ কেমন বা বর্ণ নর্মাল। কেমন বা ঘনত্ব কেমন? গন্ধ কি আবার গন্ধ আছে, ভাগ আছে গন্ধের? জি, গন্ধের তো কিছু ভাগ আছে। কিরকম? যেমন একটা হলো স্বাভাবিক গন্ধ, একটা হলো দুর্গন্ধ, অ্যামোনিয়ার গন্ধ হতে পারে, পচা মাছের গন্ধ হতে পারে, প্রসাবান্তিক স্রাবের গন্ধ হতে পারে, ঝাঁঝালো গন্ধ হতে পারে, টক গন্ধ হতে পারে, উগ্র গন্ধ এটাও হতে পারে। না না, ও জানি না, তারপরটা কোন? আর কি? এইগুলো কোনোটা আপনার এর মধ্যে পড়ে নাই, তাই তো? না না, জি, আমি বলছিলাম যে বর্ণটা কেমন, কালারটা কেমন? মাসিকের মতো। কালারও কি আছে? মাসিকের কালার আছে? জি, কিরকম? কালার আছে। উজ্জ্বল লাল হতে পারে, যেমন? বাদামি কালার হতে পারে, কালচে চাপ চাপ বা কালচে হতে পারে, সবুজ বর্ণের হতে পারে, এই যে ছাই কালার বলি আমরা, ধূসর বর্ণ হতে পারে, তারপরে রক্তাক্ত শ্লেষ্মার মতো হতে পারে। এরকম কিছু কালার আছে, যে কালার গুলোর ভিতরে কোন একটা কালার থাকলে সেটা আপনি বলতে পারতেন। না না, ওই কালার বানানোর সমস্যা নাই, সব নর্মাল। আর একটা জিনিস বলেছিলাম ঘনত্বর ব্যাপারে, আমি জিজ্ঞেস করেছিলাম যে এর ঘনত্বটা কেমন, পাতলা না ঘন না চটচটে না তরল রক্তের মধ্যে চাপ চাপ? ওই চাপ চাপ হয়, মাঝে মধ্যে চাপ চাপ। জি, এরপরে জিজ্ঞেস করেছিলাম যে আপনার ঋতুস্রাবের পরিমাণটা কেমন, অল্প হয়, অনেক বেশি হয়? বেশি হয়।
তারপরে দীর্ঘস্থায়ী থাকে, স্বল্পকালীন মাত্র একদিন বা 1 ঘন্টা চলে এমনও হতে পারে, বা শুধুমাত্র দিনের বেলা হচ্ছে বা নিদ্রার মধ্যে হচ্ছে, শুধুমাত্র নিদ্রার মধ্যেই আপনার দেখা গেল যে যখন ঘুমাচ্ছেন তখনই শুধু নির্গত হচ্ছে, এমন কি না? না না এরকম কিছু নাই? না না। আচ্ছা আচ্ছা, তাহলে যদি পেশেন্ট বিবাহিত হয় সেক্ষেত্রে আমরা আরেকটা বিষয় জানতে পারি স্যার। হ্যাঁ যদি উনি এসে বলে যে আমার ঋতুস্রাবটা বন্ধ আছে, কমপ্লেনটা যদি এরকম হয়, তখন যদি দেখি যে না উনি বিবাহিত, সেক্ষেত্রে জিজ্ঞেস করতে পারি যে উনি গর্ভ অবস্থায় আছে কিনা, সেটা আমরা জেনে নিতে মানে পারি। মাসিক যদি শোনেন, যদি আপনার কোন রোগী যদি বলে যে ডাক্তার সাহেব আমার মাসিক বন্ধ, যদি কোনো রোগী বলে, সেক্ষেত্রে আপনারা কি ভাবতে পারেন একটু আইডিয়া দেন তো আমারে। যদি কেউ বলে যে আমার মাসিক বন্ধ, হুম হুম, মানে তখন কি 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 রিজন হতে পারে কি সেটা ভাবতে পারেন বা বলতেছেন? কি জিজ্ঞাসা করতে হ্যাঁ পারেন হ্যাঁ হ্যাঁ, বা কি যদি জিজ্ঞাসা আমরা করতে পারি? প্রথমেই আগে জেনে নিতে পারি যে উনি বিবাহিত যদি কিনা। বলে আমার মাসিক বন্ধ, হ্যাঁ, যদি বলে যে আমার মাসিক বন্ধ, সেক্ষেত্রে পেশেন্টকে আমরা আগে থেকে কনফার্ম হয়ে নেব যে উনি বিবাহিত কিনা। যদি বিবাহিত হয় সেক্ষেত্রে আমরা জিজ্ঞেস করে নেবো যে গর্ভ অবস্থা কিনা তার। যদি গর্ভ অবস্থা হয় তাহলে তো এক একই নম্বরে গর্ভাবস্থা কিনা। জি। আর যদি আচ্ছা গর্ভ আচ্ছা, অবস্থা না হয়, যদি গর্ভাবস্থা না থাকে, হ্যাঁ, গর্ভ গর্ভাবস্থা না অবস্থা, হলে কি ভাববো? হ্যাঁ, সে গর্ভাবস্থা যদি না হয়, সে বিবাহিত হোক আর অবিবাহিত হোক, এটা উভয় ক্ষেত্রেই আমি এটার কারণটা জানতে পারি। মানে বিভিন্ন কারণ আছে যেগুলোর কারণে তার ঋতুস্রাবটা বন্ধ হতে পারে। সেটা হতে পারে মনোকষ্ট, বা খুব রাগ বা ক্রোধের কারণে, খুব ক্রোধ প্রধান্বিত হয়েছে, তারপর থেকে তার এটা বন্ধ হয়ে গেছে, বা খুব মনে কষ্ট পাইছে তারপর থেকে বন্ধ হয়েছে, খুব শীত এই অবস্থায় তার ঋতুস্রাব বন্ধ হয়ে যেতে পারে, ঠান্ডা পানিতে ভিজলে পরে তার ঋতুস্রাব বন্ধ হয়ে যেতে পারে, বা ঠান্ডা পানিতে হাত রাখলে তার ঋতুস্রাব বন্ধ হয়ে যেতে পারে, অথবা অনেকে ড্যান্স করে না স্যার, ড্যান্স করলেও হুম, ঋতুস্রাব বন্ধ হয়ে যেতে পারে। কি করলে? ড্যান্স, ডান্স করলে? ড্যান্স স্যার, আমরা যেটাকে নাচ গান বলি না, নাচে। ডান্স ডান্স। হ্যাঁ, আর ড্যান্স। আমি ভালো ডান্স দিতে পারি, বলেন। এবার হলো বেশি মানসিক, ডান্স করলে বা নৃত্য করলে, অত্যাধিক নৃত্য নাকি? জি জি, বেশি নৃত্য করলে, ওটা হলো হ্যাঁ একটা, ডান্স না নৃত্য। জি তারপরে বলেন। জি, দেখা যায় যে অনেকে ড্যান্সে শিখতে যায় বা কম্পিটিশনে যায় বা শিখায়, তাদের এই সমস্যাটা হঠাৎ করে হয়ে গেল, বা মানসিক হুম, আবেগ বশতও তার এটা বন্ধ হয়ে যেতে পারে, বা শারীরিক হুম, কায়িক যে পরিশ্রম করে সে কারণে বন্ধ হতে পারে, খুব ভয় হুম, পেয়ে গেল, খুব ভয় পাওয়ার হ্যাঁ পর থেকে তার ঋতুস্রাবটা বন্ধ হয়ে যেতে পারে, হ্যাঁ বা দেখা গেল যে সে খুব শকড, কোনো একটা দুঃসংবাদ জনিত কারণে হোক, সে শকড হুম, হয়ে গেল খুব, হ্যাঁ, কোনো বড় ধরনের একটা শোকের সংবাদ শোনার পরে সে তার ঋতুস্রাবটা বন্ধ হয়ে যেতে পারে। পানির মধ্যে কাজ, মানে পানি নাড়াচাড়া করুক বা পানির মধ্যে কাজ করুক, পানির কাজ করুক তাতে, বা গায়ে পানি লাগলেও অনেক সময় এটা বন্ধ হয়ে যেতে পারে। এই গেল এক ধরনের সিস্টেম। আবার দেখা গেল যে তার অপুষ্টিজনিত কারণে বা পুরা মেদবহুল সে হয়ে গেল, সে কারণেও তার মানে অপুষ্টি বা শীর্ণকায়, মানে মোটাও হতে পারে বা বেশি চিকনা, এ কারণেও তার ঋতুস্রাবটা বন্ধ থাকতে পারে। ডাক্তার সাহেব, আপনি কিন্তু আপনি যা বলতেছেন, যদি এগুলা রুগীর জিজ্ঞাসা করি, রুগীরা কিন্তু মারতেও পারে। এই ভয় পেয়ে মাসিক বন্ধ হয়, এটি দুনিয়ায় কোথাও আছে? ভয় পেলে মাসিক বন্ধ হয়? এই অডিয়েন্স, আপনারা একটু বাইর আছে করেন তো আছে আছে। ডাক্তার সাহেবরা। অডিয়েন্স, আপনাদেরকে বলছি, আপনারা একটু পৃষ্ঠা নাম্বারটা খুঁজে আমাকে বলেন। ভয় পেয়ে মাসিক বন্ধ হয়, আমার কিন্তু মাথা জ্বালা করতেছে এই ডাক্তারের কথা শুই না। রুগীদেরকে যদি জিজ্ঞাসা করি ভয় পেয়ে মাসিক বন্ধ হয়, রুগীরা তো মারবে ধরে। অডিয়েন্স বের করেন তো, যে পৃষ্ঠা নাম্বার কত, ভয় পেয়ে মাসিক বন্ধ হয়, তাড়াতাড়ি বের করেন। আজকে ডাক্তারে খাইছি আজকে। এই ভয় দাদা বের কর, জলদি বের কর, প্রিন্সিপাল জলদি স্যার বের কি কর।
কথা বললে কি আসবে, সাউন্ড আসবে নাকি? স্যার আপনার সাউন্ড কি শুনতে পাচ্ছেন স্যার? স্যার স্যার একটু কথা সাউন্ড তো বলেন তো। এখন আসেনি স্যার। স্যার আপনি একবার স্যার এক্সিট একটু হন, কথা বলেন। এক্সিট হয়ে আবার আসেন স্যার। ট্রাই করেন, আরেকবার ট্রাই করেন স্যার। আপনি একবার এই স্যার স্টুডিও থেকে আরেকবার ট্রাই বের করেন। হয়ে আবার একবার ঢোকেন। ট্রাই অডিয়েন্স করেন। আপনারা পৃষ্ঠা নাম্বারটা দেখেন। ভয় পেয়ে মাসিক বন্ধ। পায়ে পানি লাগার কারণে মাসিক বন্ধ। পায়ে পানি লাগার কারণে ওটা তো পেলাম 729। পায়ে পানি লাগার কারণে মাসিক বন্ধ, তাড়াতাড়ি বের করে দেন। পায়ে পানি লাগার কারণে মাসিক বন্ধ। পায়ে পানি লাগার কারণে মাসিক বন্ধ। ডাক্তার জাহিদ আপনার কথা ঠিক আছে? আপনার কথা ঠিক আছে? এবার সামনে আগান। আমি তো আপনাকে প্রথম দিনই বলছিলাম যে আপনি পেশেন্ট, আমি যে কথাগুলো বলবো আশা করি সবই রেপার্টরির মধ্যে থেকেই হবে। জি জি, তারপরে আর কি একটু যাচাই করে নেওয়া ভালো। আচ্ছা আচ্ছা। কি তো যা বলছিলাম যে মোতালেব ভাই কি বলেন? যাচাই করে নেওয়াটা ভালো। যাচাই করে নেওয়া ভালো তো। হ্যাঁ বলেন। অপুষ্টি, তারপরে কি? আর কি বের হয়ে আবার ঢুকছিলেন নাকি? না, তা তো সম্ভব হয়নি। স্যার কি হ্যাঁ? বের হয়েছিলেন? ওই মোতালেব আচ্ছা স্যারকে আপনি বলছি। বলেন বলেন বলেন। জি। অপুষ্টি, তারপরে? আমি বলছিলাম যে অপুষ্টি বা মেদবহুল বা শীর্ণকায় যে মহিলা লোক থাকেন তাদের ক্ষেত্রেও এই ঋতুস্রাবটা তাদের বন্ধ হতে পারে, বা অতিরিক্ত যে লিকুরিয়ার প্রবলেমটা থাকে সেক্ষেত্রে এই প্রবলেমটা হতে পারে, বা জটিল কোনো রোগে ভোগার পরেও এই সমস্যাটা হতে পারে। জটিল রোগ বলতে এই জি। যেমন বাত, হ্যাঁ। বললাম যে লিকুরিয়া যদি অতিরিক্ত হয় সেক্ষেত্রেও ঋতুস্রাবটা বন্ধ হয়ে যেতে পারে, আমি সেটা বললাম। আবার হলো জটিল কোনো রোগে ভোগার পরেও এই ঝামেলাটা হতে পারে। সেটা রোগ বলতে আপনাকে বলছি যেমন বাত জ্বর, যক্ষা, ক্যান্সার, চর্মরোগ, চাপা পড়া, বা হাই প্রেশার, ডায়াবেটিক্স, পাগল হয়ে যাওয়া, প্যারালাইজড হওয়া, তারপরে লিভারের প্রবলেম হওয়া, এইসব কারণে এই প্রবলেমগুলো হতে পারে। মানে কোন রোগে ভোগার ফলে নাকি এরকম? জি জি জি, কোন কোন রোগে রোগে যদি ভুগলে ভোগার পরে এই ঝামেলাটা হতে ভোগলে পারে মাসিক বন্ধ এরকম। হয়ে যেতে পারে, এই তো? জি। রোগে ভোগার কারণে, আচ্ছা ঠিক আছে, তারপরে কি? আরো যেমন আছে যে যদি বিবাহিত মহিলা হয়, এই এতক্ষণ যা বললাম এগুলো তো উভয় ক্ষেত্রে, বিবাহিত হতেও পারে, বিবাহিত নাও হতে পারে। এখন বিবাহিত ক্ষেত্রে আরেকটা কথা আছে, সেটা হলো যে কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করছে কিনা। যেমন? যেমন নরপ্লান, খাবার বড়ি, কপাটিকা, ইনজেকশন, ফোম, সার্ভাইক্যাল ক্যাপ, জেলি ইত্যাদি, এইসব টাইপের। তাহলে এই যে নরপ্লান, খাবার বড়ি, কপাটিকা, ইনজেকশন, ফোম, সার্ভাইকাল ক্যাপ, জেলি, এগুলো এগুলো ইউজ করলে মাসিক বন্ধ থাকতে পারে। জি। আচ্ছা আর কি? এরপর হলো যদি বিবাহিতদের ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে যে তাদের গর্ভপাত সমস্যা আছে কিনা বা এরকম হয়েছে কিনা, বা দেখা গেল যে অনেক বেশি সন্তান সে প্রসব করেছে, এটাও হতে পারে, বা অতিরিক্ত ইন্টারকোর্স করার কারণে হতে পারে, বা দেখা গেল যে তার খুব সেক্সুয়াল ডিমান্ডটা খুব বেশি, অথচ সেটা সে কোনোভাবে কভার করতে পারতেছে না, সে চাপায় রাখতেছে। যদি এরকম হয় সেক্ষেত্রে ওই প্রবলেম গুলো হতে পারে স্যার। আচ্ছা আপনাদের কি গর্ভপাতের ওষুধ আছে? হুম, আছে। গর্ভপাতের ওষুধ, গর্ভপাত না হওয়ার ওষুধ আছে আপনাদের? গর্ভপাত হয়ে যায় সেটা কন্ট্রোল করার জন্য ওষুধ আছে। শিওর? জি। অডিয়েন্স একটু লিখেন তো। কি কি মাস আছে? হ্যাঁ? থার্ড আছে। অডিয়েন্স লিখেন, তৃতীয় মাসে গর্ভপাত পৃষ্ঠা নাম্বার কত? কত মাসে স্যার? তৃতীয় মাসে গর্ভপাত পৃষ্ঠা নাম্বার কত? একটু লিখেন তো।
ডাক্তার সাহেবের কথা আসলে ঠিক কেন একটু দেখি। 3য় মাসে গর্ভপাত পৃষ্ঠা নাম্বার কত? 3য় মাসে গর্ভপাত পৃষ্ঠা নাম্বার কত? 3য় মাসে গর্ভপাত পৃষ্ঠা নাম্বার কত? ডাক্তার সাহেব আপনি ওনারা জবাব দিয়ে থাকুক, আপনি শুনেন যে অনেক রুগীরা এসে বলে ডাক্তার সাহেব আমার প্রচুর রক্তক্ষরণ হয়, সেই ক্ষেত্রে আপনার কিছু বলার আছে কিনা, বা কেনই বা এই যে অতিরিক্ত রক্তক্ষরণ হয় কাদের ক্ষেত্রে, বা তাদের কোন ট্রিটমেন্ট আছে কিনা আপনাদের কাছে? অনেক রুগীরা বলে মাসিকের সময় প্রচুর রক্তক্ষরণ হয় বা বারবার ঋতুস্রাব হয়, বারবার অথবা প্রচুর রক্তক্ষরণ হয়, এই ক্ষেত্রে আপনাদের কোনো কিছু জানার আছে কিনা? জি আছে। এটা হলো যেমন এই যে অতিরিক্ত বা যে ঋতুস্রাবের যে পরিমাণটা বেশি হয় বা বারবার হওয়া, যে কথাটা আপনি বললেন এই মাত্র, সেটা হলো এরকমের যে যদি তার গর্ভপাত হয়ে থাকে বা ঠান্ডা বাতাস লাগলেও এরকম হয়, বা খুব উত্তেজনা বা কামমত্ততা যেটা বলি আমরা, যদি সেরকম থাকে, তাতেও তার এই যে ঋতুস্রাবটা বারবার বা বেশি পরিমাণে হতে পারে। তারপরে এই যে থান্ডারস্টর্ম বলি না আমরা, মানে ঝড় বৃষ্টি যে, মানে ইয়া, আমরা তো ঠাড়া বলি, আপনারা কি বলেন স্যার এটাকে আঞ্চলিক ভাষায়? ঝড় বজ্র, ঠাডা পড়া, ঝড় বজ্র যেটা পড়ে এটা এটা ঠাডা হতে পড়া। পারে। হ্যাঁ, ঠাড়া পড়া। তারপরে অধিক আপনাদের নড়াচড়ার এলাকায় কি কারণে। বলে? হ্যাঁ, এই জাহিদ, জি। এই স্যার আপনাদের এলাকায় কি বলে? ঠাডা পড়ারে কি বলে স্যার? আপনাদের এলাকায় ঝড় বজ্র ঠাডা পড়ে না, ঠাডা পড়ে বজ্রপাত, আপনাদের এলাকায় কি বলে? স্যার কি শুনতে পাচ্ছেন? প্রিন্সিপাল স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন? আপনাদের এলাকায় বজ্রপাতের কি বলে, ঠাডা পড়ারে কি বলে? আপনার কথা শোনা যাচ্ছে না জাহিদ, তারপরে বলেন। জি, জি, আচ্ছা। জাহিদ ওনার ভাই, কথা, হ্যাঁ, ওনার কথা হ্যাঁ বোঝা ঝড় যাচ্ছে না। বজ্র, তারপরে জি, আমি বলছিলাম যে অধিক নড়াচড়ার কারণেও প্রভূত রক্তস্রাব হচ্ছে কিনা সেটা আমরা দেখে নিতে পারি। অর্থাৎ ওই যে যখন মাসিক চলতে থাকে হুম, তখন যদি বেশি ছোটাছুটি করে, অধিক দৌড়াদৌড়ি করে, অধিক পরিশ্রম করে, এই জন্য নাকি? জি, 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 ঋতুস্রাব চলাকালীন যদি বেশি ছোটাছুটি করে জি। তখনই বেশি রক্তপাত হতে পারে, এটা? আচ্ছা, মেহমান আসলো প্রচুর বেশি, বা বিয়ের অনুষ্ঠানে গেছে, কাজ বাজ করতেছে প্রচুর, বিভিন্ন কারণে, মার্কেটে গেল, সেখানে অনেক বেশি দৌড়াদৌড়ি করতে হয়। যে কোনো কারণেই হোক, সেটা বাসায় হোক বাহিরে হোক, অধিক নড়াচড়া করার কারণে প্রভূত রক্তস্রাব হচ্ছে কিনা সেটা আমাকে বুঝে নিতে হবে, কনফার্ম হয়ে নিতে হবে আর কি। এই ধরনের একটা সিস্টেম গেল। তারপর আরেকটা জিনিস বলতে পারেন যে যারা একটু এমাসিয়েশনের রোগী, মানে কি বলে, শীর্ণকায় রোগী আর কি, বা যাদের মনোপজ চলতেছে, এরকম সময় কারো আবার অতিরিক্ত স্রাব হচ্ছে কিনা, বা বাত ধাতুযুক্ত যারা মহিলা আছেন তাদের হয় কিনা, অসংযমী স্ত্রীলোক তাদেরও এই সমস্যাটা হতে পারে। এই ক্রাইটেরিয়াগুলো আমরা একটু জেনে নিতে পারি। হ্যাঁ, স্যার, কি আমার কথা শুনতে পাচ্ছেন? আর কি? জি জি শুনতে পাচ্ছি। জি। বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি থেকে বিরত আছে কিনা সেটাও জেনে নিতে হবে। এই যে আপনি যে বললেন যে প্রচুর পরিমাণে রক্তস্রাব হয় বা বারে বারে হয়, সেটাও এই ক্ষেত্রে প্রযোজ্য যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি থেকে বিরত আছে কিনা। হ্যাঁ, আবার, হ্যাঁ, আবার ওই যে আগের বার বলছিলাম যে ঋতুস্রাব বন্ধ থাকার ব্যাপারে, কোনো রোগে ভোগার ফলে, এবার বলতেছি এই জটিল কোনো রোগে ভোগার ফলে তার ঋতুস্রাবটা বারবার বা প্রচুর পরিমাণে হচ্ছে কিনা। সেটা হতে পারে যেমন জটিল রোগের মধ্যে যেমন জরায়ুর টিউমার হতে পারে, সিস্ট হ্যাঁ, থাকতে পারে, জরায়ুর ক্যান্সার হতে পারে, হ্যাঁ। তারপরে ভিতরে ইনফ্লামেশন হতে পারে। এইসব বিভিন্ন কারণে হতে পারে আর কি। লাইনে আসনি কেউ?
হ্যাঁ, না না এরকম কিছু নাই। তারপর আর কি? আমি বললাম যে যদি এরকম না হয় তাহলে বিবাহিত ক্ষেত্রে যদি একাধিক গর্ভপাত হয়ে থাকে, অধিক সন্তান প্রসব করতে পারে, কথা বলতে বলতে। অধিক ইন্টারকোর্স করে, সেরকমও হতে পারে। এসব কারণে এই ঝামেলাগুলো হতে পারে। আর কি? এই কারণগুলো জেনে নেব স্যার। তারপরে আবার ওই যে বেশি হলে তারও আবার এইগুলো জেনে নেব যে তার ঘনত্ব কেমন, পরিমাণ কিরকম, এই হ্যাঁ বিষয়গুলো জেনে নেব। হ্যাঁ মানে সে বন্ধ থাকলেও একটা হিসাব, যদি বেশি হয় সেক্ষেত্রেও ওইটার ঘনত্ব, পরিমাণ, এগুলো জেনে নিব। হ্যাঁ ঘন, গন্ধ, পরিমাণ, হ্যাঁ ঘনত্ব, এগুলো জেনে নিব। হ্যাঁ। আর কি জানবেন? ঋতুস্রাব সম্পর্কে এগুলোই জানার চেষ্টা করব। ঋতুস্রাব সম্বন্ধে এটি সব জানলেন। অডিয়েন্স আপনারা এদিকে বলো, আমার সাথে কথা বলতো, এদিকে কথা বলতে বলো। হ্যাঁ, কথা বলতে বলো। অডিয়েন্স আপনারা এই যে ডাক্তার জাহিদ যে ঋতুস্রাব সম্বন্ধে যা জানলো, এর বাইরে কোনো প্রশ্ন করার আছে কিনা একটু লিখে জানান। বলো, আপনি ভাইকে পাচ্ছি না। অডিয়েন্স আপনারা লিখেন যে ডাক্তার জাহিদ যে প্রশ্নগুলি করলো, এর বাইরে আর কোনো প্রশ্ন করার আছে কিনা। এই নাম্বার যোগাযোগ করতে বলো। অডিয়েন্স আপনারা লিখেন। অডিয়েন্স আপনারা বলেন, লিখেন যে ডাক্তার জাহিদ এতক্ষণ যা প্রশ্ন করলো, এর বাহিরে আর কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে আমাকে বলেন। আরো কিছু জানতে হবে কিনা। প্রিন্সিপাল স্যার দেখেন তো কথা বললে আসে কিনা। জি না ওই যে ইসের প্রিন্সিপাল স্যারকে বলছিলাম যে উনি কথা বললে সাউন্ডটা আসে কিনা। স্যার, আপনি একটু স্যার কি আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আপনি? সাউন্ডটা বন্ধ করে রাখছেন। স্যার সাউন্ডটা বন্ধ করা। মাইক্রোফোনটা মানে ওনার থেকেই বন্ধ করা এটা। ওনার জাহিদ আমার মনে হয় মোবাইলের মধ্যে কোনো পয়েন্ট বন্ধ করে রাখছে। জি সেটাই হবে। যাক জাহিদ, এবার জি এই মোবাইলটা আমার লাইন ধরে দাও, তোমার লাইন ধরে দাও, এটা রাখো, লাইন ধরে দাও। হ্যালো। জাহিদ, এবার আপনি জানতে পারেন, যদি আপনার প্রিন্সিপাল ঋতুস্রাব শুনলেন, এবার যদি বলি রুগী যদি লিকুরিয়া থাকে, এবার আপনি এই ব্যাপারে কিছু বলেন তো। স্যারের সাউন্ড আছে নাকি দেখেন তো স্যার। স্যার, আমি তো আপনাদের কথা সম্পূর্ণ শুনতে পাচ্ছি স্যার। এই যে এখন ওনার সাউন্ড আসছে, ওনার পরিচয়টা নেন আপনি স্যার। শুনতে পাচ্ছেন? জি আপনি জি জি শুনতে স্যার, স্যার, শুনতে পাচ্ছেন? পাচ্ছি স্যার। এই যে এইবার উনি আপনার একটু কথা বের শুনতে হয়ে পাচ্ছি। গেছে তো, এইবার ওনার সাউন্ডটা এইবার আসলো। আপনি এইবার সাউন্ড আসছে জি স্যার। স্যার। আপনি এবার আপনার পরিচয় দেন তাড়াতাড়ি, আমরা অপেক্ষা আছি আপনার। হ্যালো। এবার জি আপনার স্যার, পরিচয় দেন। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ মোতালেব, অধ্যক্ষ, নাঙ্গলকোট হাজী বাদশাহ মেনা হোমিওপ্যাথিক মেডিকেল হাসপাতাল। উনি শুধু এই কলেজের অধ্যক্ষই নন, উনি আমাদের খুব কাছের মানুষ, খুব প্রিয় প্রিয় মানুষ, আমাদের খুব আপনজন মানুষ। উনি আমাদের খুব কাছের এবং আপনজন। ডাক্তার জাহিদ। জি স্যার। আচ্ছা স্যার, এতক্ষণ তো আমরা মাসিক সম্পর্কে ডাক্তার জাহিদ আমাকে প্রশ্ন করতেছিলেন। ডাক্তার জাহিদ ঋতুস্রাব সম্পর্কে প্রশ্ন করতেছিলেন। এবার উনি আমাকে শ্বেতপদর সম্পর্কে প্রশ্ন করবেন। শ্বেতপদর সম্পর্কে একজন রোগীর কাছ থেকে কি জানতে হবে ডাক্তার জাহিদ, আপনি এবার। জি হ্যালো, হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি স্যার। জি। লিকুরিয়া সম্পর্কে যে বিষয়টা জানতে হবে, স্যার কে আছেন? হ্যাঁ, ফারুকি স্যার। জি স্যার।
না না, ফারুকী স্যার লক হয়ে গেল। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। শ্বেতপদর সম্পর্কে কি প্রশ্ন করবেন? জি, শ্বেতপদরের সমস্যা জাহিদ, আপনার আছে কিনা আগে শ্বেতপদর সেটা সম্পর্কে বলেন। কি প্রশ্ন করবেন? আপনার লিকুরিয়ার সমস্যা আছে কিনা সেটা বলেন, বা সাদা স্রাব যায় কিনা। সবাইকে আবার লিকুরিয়া বোঝে না, এই জন্য বলে দিই যদি যে বলি সাদা যায়, স্রাব। জি, যদি বলি যায়, হ্যাঁ, তাইলে কি করবেন? সেক্ষেত্রে কি কম না বেশি যায়? বেশি যায়। বেশি গেলে তাইলে আমার কিছু এর প্রকৃতি সম্পর্কে জানতে হবে। এটা কি খুব বিদাহী কিনা, নাকি অবিদাহী, ছাল উঠে যায় কিনা, অ্যালবুমিন যুক্ত কিনা, জ্বালাকর কিনা, নাকি অবিরত যেতেই থাকে এরকম কিনা, কৃমির ন্যায় কিনা, পুজের ন্যায় কিনা, জেলের মতো হতে পারে, দলা দলা হতে পারে, বা গনোরিয়া জাত হতে পারে। কোন রকম, এটা কোন টাইপের আর কি, ক্যাটাগরি কোনটা? পুজের ন্যায় কি লিকুরিয়া হতে পারে? পুজের ন্যায়? হ্যাঁ হতে পারে, পারবে না কেন? পুজের ন্যায় লিকুরিয়া আছে? আছে আছে। পুজের ন্যায়। জি। অডিয়েন্স একটু বের করে পৃষ্ঠা নাম্বারটা বলেন। পুজের ন্যায় লিকুরিয়া, পৃষ্ঠা নাম্বারটা কত? অডিয়েন্স, পুজের ন্যায় লিকুরিয়া পৃষ্ঠা নাম্বারটা কত? তাড়াতাড়ি লিখে দেন। পুজের ন্যায় লিকুরিয়া, পুজের ন্যায় লিকুরিয়া পৃষ্ঠা নাম্বার কত? পুজের ন্যায় লিকুরিয়া 722। ওকে, এবার আপনি বলেন। জি বলেন, বলেন। যদি প্রচুর প্রচুর শ্বেতপদর, কম ঋতুস্রাব, মানে এরকম কম্বাইন হয় কিনা, যে লিকুরিয়াটা বেশি হচ্ছে অথচ আপনার ঋতুস্রাবটা কম হচ্ছে, এরকম হয় কিনা। মানে কি? দেখা গেল যে আপনার লিকুরিয়ার পরিমাণটা বেশি হচ্ছে অথচ আপনার ঋতুস্রাবটা কম হয়, এরকম হয় কিনা সেটা জানতে হবে। যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমার দুইখান কথা আছে। যখন ঋতুস্রাবটা কম হয় তখন শ্বেতপদার্থটা বেশি কিনা? জি, যদি হয় তাহলে কি হবে? তাহলে আমরা যদি জানতে হয় হবে তাহলে কোন কি হবে? সময়, এটা কোন সময় এই ধরনেরটা বেশি হয়। ভোর থেকে যে ভোর রাত, এই যে যেমন 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে কোন সময়টা বেশি হয়, নাকি শুধু দিনের বেলায় বেশি হয়, নাকি ঋতুস্রাবের পূর্বে আপনার এই লিকুরিয়ার প্রবলেমটা বেশি হয়, ঋতুস্রাবের সময় অনেকের হয়, ঋতুস্রাবের পরেও হয়, বা দুইটা ঋতু আছে তার ঠিক মাঝামাঝি সময়টায় হয়, আর ঋতুস্রাবটা হচ্ছেই না, তার পরিবর্তে অল্টারনেট করে সে লিকুরিয়া এসে হাজির হয়, এরকমেরও হয় অনেকের ক্ষেত্রে। মলত্যাগের পরেও হতে পারে, গর্ভকালীন অবস্থায় হতে পারে, কাশির সাথে অল্টারনেট করে, মানে পর্যায়ক্রমে হতে পারে কাশির সাথে। না না, এমন অনেকের কিছু নাই, সামনে জানেন না। বা আর ইন্টারকোর্স কি জানবেন? হতে পারে। তাহলে লিকুরিয়ার ঘনত্ব জানবো, মানে প্রত্যেকটা ডিসচার্জের ক্ষেত্রে আমার ঘনত্ব জানতে হবে, বর্ণ জানতে হবে। সঙ্গমের পর লিকুরিয়া হয়, সঙ্গমের পর লিকুরিয়া হয়। বেশি হয়, হ্যাঁ, হ্যাঁ, এরকম এরকম একটা প্রবলেম হয়, অনেকেরই হয়। এরকম একটা প্রবলেম হয় যে ইন্টারকোর্সের পরে তার লিকুরিয়ার প্রবলেমটা বেশি। আর যে কথাটা বললাম, যে এখন এই বিষয়টা যেহেতু জানা হয়ে গেছে, এখন জানতে হবে যে এর ঘনত্ব কেমন, এর কালার কি, এগুলো জেনে নিতে হবে, এর গন্ধ কেমন। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আবার হ্যাঁ, আর কি জানবেন বলেন। জি, আমি বললাম যে এই এই তিনটে আরো বিষয় আছে যে এখন জানতে হবে। ঘনত্ব জানতে হবে, কালার জানতে হবে, আর একটা হলো গন্ধ জানতে হবে। এই মুহূর্তে আপনি কি এই তিনটা জানতে হবে এখন। লিকুরিয়া ঘনত্ব জানবেন? তো হ্যাঁ, এটা গাঢ় না পাতলা না তরল। লিকুরিয়া আবার ঘনত্ব কি?
হ্যাঁ, মানে তো এই যে বললাম যে থিক আছে, থিন আছে, হ্যাঁ, তারপরে চাপ চাপ হতে পারে, আঠালো হতে পারে, দড়ির ন্যায় হতে পারে, টানলে হ্যাঁ লম্বা হয় ঠিক। কিনা সেটা জানতে পারেন। এই বিষয়গুলো জানার আছে। লিকুইডিয়া টানলে লম্বা হয়। জি, টানলে লম্বা হয়। এই লিকুইডিয়া টানলে লম্বা হয়। জি কপাল। তারপরটা বলেন। জি, এখন জানবো কালার। মানে আপনার এই ঘনত্ব সম্পর্কে জানা হয়ে গেছে, তখন আমি আপনার কালার সম্পর্কে জানবো যে লিকুইডের কালারটা কিরকম হয়। আপনি তো বলেন আপনার সাদা স্রাব বর্ণ হয়। বর্ণ হ্যাঁ, বর্ণ। বর্ণ। জি, হ্যাঁ কি সাদা কি বর্ণ হয়, হয় বর্ণগুলো বলেন। কি কি সাদা বর্ণ হতে পারে, জানবেন? সাদা হতে পারে, সবুজ হতে পারে, বা দুধের মতো সাদা হতে পারে, কালো হতে পারে, বাদামি হতে পারে, হলুদ, কৃষ্ণাভ, নীলাভ, ধূসর বর্ণ বা কাঁচা মাংসের মতো কিনা, এগুলো হলো কালার। একটা আরো একটা আছে, যেমন ট্রান্সপারেন্ট বলি আমরা। হ্যাঁ একটা কালার আছে ট্রান্সপারেন্ট, বাংলা জানি না ওটার। বর্ণের পরে কি জানবেন? বর্ণের পরে আবার কি? গন্ধ। গন্ধ। কি গন্ধ জি, আবার কেমন? হ্যাঁ, গন্ধটা কি কেমন, গন্ধ? মানে আপনার নাকে বাজে এরকম কোনো গন্ধ আছে কিনা, অস্বাভাবিক কোনো গন্ধ পান কিনা, সেটা পচা হতে পারে, টক হতে পারে, ঝাঁঝালো হতে পারে, বা ওই যে আমরা কাঁচা শস্য যে ই করি না, যখন বের করি হাতে ডলা দিলে একটা গন্ধ পাই, সেরকম কিনা, বা মিষ্টি গন্ধ কিনা, বা কালচে পানির মতো কিনা, এই গন্ধগুলো একটু জেনে নিব। আচ্ছা অডিয়েন্স একটু লিখেন। ডাক্তার জাহিদ বলছে মিষ্টি গন্ধ। আমার মাথায় গরম, আমার মাথায় নষ্ট। এই যে মিষ্টি গন্ধ নাকি লিকুইডিয়া হয়, আমার মাথায় নষ্ট। অডিয়েন্স একটু বাইর করে বলেন তো, মিষ্টি গন্ধ নাকি লিকুইডিয়া হয়? পৃষ্ঠা নাম্বারটা কত আছে রে? এই যে গন্ধ গন্ধ নাকি আছে, কোন জায়গায় আছে? দেখিনি। কেমন আছে অডিয়েন্স বাইর করে দেন, আছে ব্রিটিশ আছে? হ্যাঁ অডিয়েন্স একটু লিখে জানান। ডাক্তার জাহিদ বলতেছে মিষ্টি গন্ধ লিকুইডি আছে, আমার মাথায় নষ্ট। ওষুধের নাম কি বলেন? ক্যালকেরিয়া ফসমার। ওষুধের নাম কি? অডিয়েন্স ওষুধের নাম কি? তাড়াতাড়ি লিখেন। আমার মাথায় নষ্ট। হ্যাঁ তারপরে বলেন আর কি জি, পাইছে সবাই? বলেন। স্যার এতক্ষণ তো হ্যাঁ, যা বললেন শুনলাম। শোনেন একটা কথা শোনেন। জি এই যে রুগীরা যখন এসে বলে যে আমার লিকুরিয়া যাচ্ছে, আমি আপনার কাছে জানতে চাই যে কোন ধরনের রুগীদের ক্ষেত্রে এই লিকুরিয়া হতে পারে বা লিকুরিয়ার কারণগুলি কি থাকতে পারে, এই ব্যাপারে কিছু বলতে পারবেন? জি, ওই যে যদি বিবাহিত হয় সেক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে জানতে হবে, যেমন খাওয়া, পিল, কপাটিকা, নরপালান ইত্যাদি, যেটা আগেই বলেছি। ঋতুস্রাবের ক্ষেত্রে বলেছিলাম আপনাকে, সেই সেম জিনিসই এখানে ওই রকমেরই, যে যদি বিবাহিত হয় তাহলে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে একটু জেনে নিলাম। তারপর তার স্বাস্থ্যটা কেমন, ওখানেও বলেছিলাম যে রুগ্ন স্বাস্থ্য বা অপুষ্টি। আবার অসুখী দাম্পত্য জীবন কিনা সেটাও জেনে নিতে হবে, দাম্পত্য জীবনটা তাদের অসুখী কিনা। সেই হিসাবে কিছু মানসিক অসুস্থতা সম্পর্কে জেনে নিতে পারি। আর কিছু আছে রোগগত কারণ স্যার, যেমন রক্ত রোগগত স্বল্পতা, কারণ কি আবার? ওই যে অ্যানিমিয়া, বা রোগগত কারণ কি? দীর্ঘদিন। হ্যাঁ, আমি বলছিলাম স্যার যে দীর্ঘদিন কিডনি রোগ যদি থাকে, বা ওই যে অ্যানিমিয়ার কথা বললাম, বা যক্ষা থাকলো, পেটের অসুখ থাকলো, গনোরিয়া, সিফিলিস, বা জরায়ুতে টিউমার, সিস্ট এগুলো থাকলেও হয় স্যার।
জ্বরের সিস্টের ওষুধ আছে আপনাদের? এটা তো অ্যাভেলেবল। ডাইল ভাত। জ্বরের সিস্টের ওষুধ আছে? আচ্ছা পরে শুনবো না, এবার সামনে কোন, সামনে বলেন। এবার যদি ভিটামিনের কোনো অভাব থাকে স্যার, ভিটামিন, প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম ইত্যাদির অভাবেও হতে পারে স্যার। আর কি? হ্যাঁ, আবার অন্যান্যর মধ্যে যেমন আপনি দিতে পারেন রাত জাগা বা মাস্টারবেশনের অভ্যাস থাকা, বা অধিক শারীরিক পরিশ্রম বা মানসিক পরিশ্রম যদি অধিক করে থাকে, বা আবার পরিশ্রম না করে সে অলস জীবনযাপন করতে পারে, সেক্ষেত্রে এই সমস্যাগুলো হতে পারে। আর যদি বিবাহিত হয় তাদের জানতে হবে যে গর্ভপাত ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যেভাবেই হোক গর্ভপাত হয়েছে কিনা সেটা জেনে নিতে হবে, বা অধিক সন্তান ধারণ করতেছে বা অধিক সংগ্রহ করতেছে কিনা, এটা আর কি। আর কি? এই স্যার আপনার এটি আর লাগবে না, আমার শ্বেতপত্র লাগবে না। এবার মহিলাদের যৌন জীবন কিছু জানেন? জি স্যার। আপনার অবস্থা, আপনি আমার যা টার্গেট লইছেন, হ্যাঁ, আপনি আমার 1 মাস লাগাইবেন রুগীলিপি করতে। আপনি আমার মহিলাদের যৌন জীবন জানতে চান এবার? যৌন জীবন, যৌন জীবন। জি জি স্যার, আমি বলছিলাম তাইলে এটা সম্পর্কে জিজ্ঞেস করবো না, লিকুরিয়া সম্পর্কে কিছু জানতে চাবো না। আচ্ছা, লিকুরিয়া আপনার জানতে হবে না। আর অডিয়েন্স, আপনারা লিকুরিয়া সম্পর্কে আর কিছু জানতে চাইলে একটু লিখেন। অডিয়েন্স, লিকুরিয়া সম্পর্কে আপনাদের কিছু জানার থাকলে একটু লিখেন। ডাক্তার জাহিদ একদম অপুষ্টি থেকে শুরু করে সঙ্গম পর্যন্ত লাগিয়ে দিছে। অপুষ্টি, সঙ্গম, ঋতুস্রাব, ঋতুস্রাব, চাপা পড়া, জন্ম নিয়ন্ত্রণ, বাচ্চা হওয়া না হওয়া, যত 14 গোষ্ঠীর ইতিহাস সব দিয়ে দিছে লিকুরিয়ার মধ্যে। এবার আপনারা লিকুরিয়া সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে লিখতে পারেন, তাড়াতাড়ি লিখেন। আমি আর দুইটা কথা বলতাম, সেটা ছিল এরকমের যে অনেকে আছে ছোট বাচ্চা, তারা প্রাপ্তবয়স্ক না, অপ্রাপ্তবয়স্ক বাচ্চা, তাদেরও কিন্তু লিকুইডের প্রবলেম হতে পারে। এটা একটা বিষয় ছিল। ছোট বাচ্চাদের লিকুরিয়া হয়? জি হয়। আবার আমার মাথায় কষ্ট, একটু দেখেন তো ছোট বাচ্চাদের লিকুরিয়া বইতে আছে কিনা। এই কথা তো হয় না, দেখেন। আরো একটা ব্যাপার আছে স্যার, খুব ভাইটাল বিষয়টা, এই জন্য বলে দিচ্ছি, কারণ এটা স্কিপ হয়ে যাচ্ছে তো এই জন্য। জি জি, সেটা হলো এই যে এই লিকুইডটা বাড়ে কখন আর কমে কখন, এটা কি আবার? এই যে কোথাও ঘুরতে গেলেন তখন হতে পারে, বা চলাফেরা করতেছেন, বা শুয়ে থাকলেও অনেকের আবার বাড়ে। এটা কিন্তু একটা আনকমন বিষয়, এই জন্য স্যার মনে করাই দিলাম। অনেকে দাঁড়ায় থাকলে হয়, হাঁটলে হয়, বসলে হয়, এই জন্য জিনিসগুলো একটু ভেঙে দিলাম। ও, আপনাদের ওই যে রাজবৃদ্ধি এখানেও আছে? জি জি জি। আপনি তো রাজবৃদ্ধি আমার অনেক খাড়াইছেন অতীতে, আজকে 15তম দিন আবার রাজবৃদ্ধি। জি, আমি ওখানে ছিলাম। আচ্ছা, এবার অডিয়েন্স আর কেউ লিকুরিয়ার সম্বন্ধে কিছু জানবেন কিনা জানেন? এবার ডাক্তার জাহিদ, আপনি আমাকে যৌন জীবন সম্পর্কে কিছু জানেন, মহিলাদের যৌন জীবন সম্পর্কে কি জানতে চান? জি স্যার, একজন একটা খুব ভালো কোশ্চেন করছে যে ইচিং হয় কিনা। চমৎকার, আমি স্কিপ করে গেছিলাম স্যার। একজনে বলেছে যে কিনা, এটা আমি স্কিপ করে গেছিলাম, আমার এটা মনে ছিল না। হ্যাঁ, এবার আপনি যৌন জীবন, মহিলা যৌন জীবন সম্পর্কে জানতে চান? যৌন জীবন সম্পর্কে আমার যে জানা, প্রথমে আমি জিজ্ঞেস করব যে সঙ্গমে তার কোনো বিতৃষ্ণা আছে কিনা। যদি মহিলা পেশেন্ট হয় তাদের যে বিতৃষ্ণা, সঙ্গমের বিষয়ে আগে কিছু জানতে চাবো আর কি। সঙ্গমের বিতৃষ্ণা, এই বিতৃষ্ণাটা তার দেখা গেল যে ঋতুস্রাবের পরপরই তার এই বিতৃষ্ণাটা দেখা দেয়, বা দেখা যায় যে ইন্টারকোর্স করতেছে ঠিকই কিন্তু কোনো এনজয় পায় না, মানে মজা পায় না কোনো, বা আনন্দ পায় না, বা অনেক সময় আছে ব্যথাযুক্ত সঙ্গম হয়, এটাও একটা প্রবলেম হয়। এইগুলো হলো সঙ্গমের একটা মানে বিতৃষ্ণা টাইপের একটা বিষয়গুলো থাকে এরকমের অনেকের। আবার অনেকের আছে যে কাম ভাব,
স্যার শুনতে পাচ্ছেন আমাকে? জি জি। কাম ভাবের বিষয়ে কিছু বলা আছে এখানে, যেমন কাম ভাব কি খুব কাম ভাব, সহজেই আসে? কাম ভাব, হ্যাঁ বলেন। কামের যে ভাবটা, সে ভাবটা অনেকের আসে হ্যাঁ না, বা একটু দেরিতে আসে, বা অনেকের সহজে আসে, বা অনেকের খুব কষ্ট করে এই কাম ভাবটা আনতে হয়, বা কাম ভাবের অভাব দেখা দিতে পারে, বা কাম ভাবটা দেরিতে আসতে পারে। এটা একটু কনফার্ম হয়ে নিতে হবে বিষয়টা। কাম ভাবটা, ভাবটা কাম একটা ভাব। হলো, এখানে এখানে কথা দুইটা, খুব কাছাকাছি কথা, একটু সূক্ষ্মভাবে লক্ষ্য করেন স্যার, দুইটা কথা কিন্তু। আমি একটা বলবো কাম ভাবের কথা, আর একটা হলো কাম ইচ্ছার কথা বলবো। কামেচ্ছা, কাম ইচ্ছা আবার কাম ভাব। হ্যাঁ, দুইটা কিন্তু ডিফারেন্ট একটা বিষয়। খুব কাছাকাছি, তো এই যে অনেক সময় প্যাচ লাগে, বোঝা যায় না। কাম ইচ্ছা আর কাম ভাব। জি। অনেকের আছে তারপরে ইচ্ছা আর আছে, কি জানবেন? ভাব আসে না, আবার অনেকের জি স্যার। আর কি জানবেন? জি, যদি কামেচ্ছা কেমন সেটা জানতে চাবো, বেশি না কম? আরে মোটামুটি। মোটামুটি, মানে মোটামুটি যদি বেশির মধ্যে হয় তাহলে আমার দুইখান কথা আছে। বেশি হইলে? জি। হ্যাঁ বেশি হইলে কি কথা আছে? এটা কি মিন্স এর আগে সময় না পরে এই ইচ্ছাটা বেশি হয়, নাকি গর্ভাবস্থায় এই ইচ্ছাটা বেশি হয় অনেকের, আবার সেটা জানতে হবে। ডাক্তার মাথা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। গর্ভাবস্থায় কাম কেন ভাব স্যার? বেশি, ওষুধ আছে আপনাদের? আছে স্যার। গর্ভাবস্থায় কাম ভাব বেশি, ওষুধ আছে? জি স্যার। হ্যাঁ। আছে 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 আছে। অডিয়েন্স একটু পৃষ্ঠা নাম্বারটা বলেন। গর্ভাবস্থায় কাম ভাব বেশি, পৃষ্ঠা নাম্বারটা কত তাড়াতাড়ি লিখেন। এবার আপনি প্রশ্ন করেন। জি, কামেচ্ছা কি খুব তীব্র কিনা সেটাও একটা জানার বিষয়। জি। যদি তীব্র হয়, কামেচ্ছা তীব্র কিনা, যদি কামেচ্ছা তীব্র হয় সেক্ষেত্রে আমার একটা কথা আছে, যে যখন তীব্র হয় তখন এক্ষেত্রে আবার আবার হস্তমৈথুন করতে হয় কিনা, এমন কোনো সমস্যা আছে কিনা। কি আমি বললাম যে তীব্রতার জন্য হাত পারে কিনা? জি, মাহমুদ আপনি আল্লাহ। সেভাবে বলতে পারেন, হ্যাঁ, সেভাবে বলতে পারেন যে তীব্রতার তীব্রতার জন্য জন্য। হস্তমৈথুন করে কিনা? জি জি। বাস। আর বাট নামাইয়েন না, অনেক নামাইছেন, সামনে আগান। না স্যার, আবার এমনও কিছু পেশেন্ট পাওয়া যায় যাদের কামেচ্ছা কোনোভাবেই তৃপ্ত হয় না, সেটাও দেখা যায়। আচ্ছা, না না এমন কিছু নাই, সামনে আগান। আচ্ছা আচ্ছা। এই কামেচ্ছার ব্যাপারে যেহেতু বলছি, তাহলে কয়েকটা বিষয় আছে, যেমন কুমারীদেরও কামেচ্ছা হতে পারে, বিধবাদেরও হতে পারে। এই জিনিসগুলো একটু লক্ষ্য করতে হবে, আসলে পেশেন্টটার এজটা কি বা তার কন্ডিশনটা কোন লেভেলে আছে। যদি কুমারীদের হয় সেক্ষেত্রে এক হিসাব ধরবো, যদি বিধবা হয় তাদের জন্য আরেকটা হিসাব ধরবো, বৃদ্ধদের জন্য আরেকটা ধরবো। হ্যাঁ, আবার অনিচ্ছিক কাম এই উত্তেজনা যে হয়ে কাম যায় ইচ্ছা অনেকের। কি শোনেন, কাম ইচ্ছা প্রসূতির, কুমারীর, বিধবাদের, বৃদ্ধদের, এগুলো কি আলাদা করে ওষুধ আছে? জি আছে আছে, জি আছে। ভালো, এবার সামনে যান। আল্লাহ জি মাফ করুক। জি। এবার বললাম যে আবার সব তো বললাম বেশি বেশি, একটু কমাইয়াও বলি, সেটা হলো এরকম যে উত্তেজনা শূন্য, উত্তেজনা নাই, তাও হতে পারে। জি। উত্তেজনা শূন্য হইতে পারে, এমন পেশেন্ট পাবেন যার উত্তেজনাই নাই, কোনো উত্তেজনা শূন্য, নীল। উত্তেজনাই নাই, কাম ভাব নাই। না। আচ্ছা, এবার আর কি জানবেন বলেন। যে এখন এইটা যদি আমার এই তথ্যগুলো জানা হয়ে গেলে আমি জানতে চাবো যোনির অবস্থা কেমন। অনেকে আছে যে ড্রাই থাকে, হ্যাঁ, যার জন্য তার সহবাস করতে ব্যথা পায় বা কষ্ট হয়, যার জন্য সে সহবাস করতে চায় না। কিন্তু এই যে চায় না, এই চাওয়াটা হলো মনের না চাওয়া না, এটা হলো তার ড্রাইনেসের জন্য না চাওয়া। তো এই জন্য একটু জেনে নিতে হবে যে আপনার যোনির অবস্থাটা কেমন, শুষ্ক কিনা, স্যাঁতসেঁতে কিনা, বা ফুলে আছে কিনা, বা আকুঞ্চন হয়ে আছে কিনা, বা সংকোচন হয়ে আছে কিনা, বা শীতল হয়ে আছে কিনা। শীতলতা থাকতে পারে অনেকের, অনেকের উত্তপ্ত থাকতে পারে, বা চুলকানি যুক্ত থাকতে পারে, অনেকের চুলকাইতে চুলকাইতে অবস্থা খারাপ থাকে, যার জন্য তার এইগুলো আর সহবাসের কথা মনেও থাকে না, ভালোও লাগে না, বা ওইটার ভিতরে দপদপ করতে পারে, বা থরথর একটা স্যার একটা অনুভূতি কথা করতে মনে পারে। পড়ছে, ডাক্তার জি বলুন। জাহিদ, জি বলুন একটা স্যার। কথা মনে পড়ছে এবার। হ্যাঁ। অনেকদিন আগে একটা রুগী আসছিল। রুগী এসে বলতেছে, ডাক্তার সাহেব আমি কি, ইদানিং ওর সাথে থাকতে ইচ্ছে করে না। আমি কেন?
বিয়ে করছি তো 20 বছর হয়ে গেছে, এখন আর থাকতে ইচ্ছা করে না, এখন ঢিলা হয়ে গেছে গা। এই যে না ঢিলা হয়ে গেছে, সেটা এটা কি ওষুধ আছে আপনাদের? জি জি, এই যে যৌনের যে সংকোচন পেশি যেটা থাকে সেটা যদি শিথিল হয়ে যায়, রিল্যাক্স হয়ে যায়, সেক্ষেত্রে ঔষধ আছে। ওষুধ আছে আপনাদের? জি জি, আছে আছে। রুব্রিকটা কি হবে একটু বলে দেন তো, একটু বাইর করে দেখি আমরা। কিছু একটা রিল্যাক্সেশন মানে আহ, কি হবে, আমার কাছে তো বই নেই স্যার, এই জন্য মুশকিল এখানে তো। রিল্যাক্সেশন স্পিন্টাল ভেজাইনা, তাই তো? জি, এরকম একটা কিছু হবে, হ্যাঁ রিল্যাক্স মানে শব্দটা রিল্যাক্সেশন দিয়েই হবে। অডিয়েন্স একটু লিখে জানান তো, এই যে যৌননালী শিথিল হয়ে যাওয়া, ঢিলা হয়ে সংকোচন। যাওয়া, না সংকোচন না, সম্প্রসারণ হয়ে যাওয়া, না 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 না, বলছে যে সংকোচন যে লুজ হয়ে পেশিটা যাওয়া, লুজ। থাকে সেই পেশিটা শিথিল হয়ে যাওয়া, স্পিন্টাল এটা নার্ভগুলি শিথিল হয়ে যাওয়া, ঢিলা হয়ে যাওয়া। ঢিলা হ্যাঁ, হয়ে এবার সামনে জিগান, সামনে সামনে। জি। এই আপনার তাড়াতাড়ি, আর কি জানবেন? আপনার যৌনাঙ্গে বা যোনিতে কোনো আঁচিল আছে কিনা, বা উদ্ভেদ আছে কিনা, ইরাপশন, জরুল আছে কিনা, উপমাংস আছে কিনা, শ্লেষ্মা গুটিকা আছে কিনা, শক্ত কালো পুজ গুটিকা আছে কিনা, যোনিপথ দিয়ে বায়ু নিঃসরণ হয় কিনা, আর কি? জরায়ুটা মনে হয় যেন পূর্ণ হয়ে আছে বা খালি হয়ে আছে, এরকম মনে হতে পারে। বা এর ভিতর অনেক সময় জরায়ুতে লাল মাংস হতে পারে, নরম নালিঘা হতে পারে, মানে যেটাকে আমরা ফিস্টুলা বলি, ফোড়া হতে পারে, টিউমার, ক্যান্সার, ভেজাইনাটিস মানে ইনফ্লামেশন হতে পারে ওখানে, বা হেভিনেস হতে পারে, মানে জায়গাটা সে ভারবোধ মনে করতে পারে, জরায়ুতে হতে পারে, আবার ওভারিটাকেও সে ভারবোধ মনে করতে পারে। এই সমস্যাগুলো আছে কিনা আর কি যৌনি আর কি সাইড। জানবেন? আর কি? এইগুলো জানা হয়ে গেলে এরপর আমি জানবো যে আপনার ওই যে পুরুষের ক্ষেত্রে যে একটা বিষয় জানছিলাম স্যার, যে আপনার সহবাসের পরিবেশটা কেমন। মহিলা রোগী হলে সেম একই কোশ্চেন তার জন্য প্রযোজ্য, সঙ্গমের অনুকূল না প্রতিকূল পরিবেশ। আর আর যদি কি? উনি বলে যে না ওনার যৌন আগ্রহ কম, তাহলে জানতে হবে কেন ওনার কম, কমটা কেন সেটা বের করতে হবে। তখন বলতে হবে আপনাদের আগ্রহ উভয়ের মধ্যে। কম বললে পরিবেশ জানতে হবে। না না, যদি পরিবেশটা বলে আগেই আগ্রহ জানলাম, কম, পরিবেশটা আগেই জানলাম, কিন্তু যদি কোনো পেশেন্ট এসে বলে যে আমার যৌন আগ্রহ তেমন একটা নাই, মহিলা পেশেন্ট যদি বলে, সেই ক্ষেত্রে একটু জেনে আচ্ছা নেবেন যে ওনার উভয়ের মধ্যে সম্পর্ক কেমন, হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা কেমন। আচ্ছা, নাকি স্তর সম্পর্কে কিছু জানতে হবে কি? স্তর স্তর সম্পর্কে হ্যাঁ, জানবো জানবো জানবো। কি কি তাহলে আমি জানবেন তাড়াতাড়ি বলেন। এটাকে স্কিপ করবো, তাহলে এই বিষয়টা স্কিপ করবো। ওইটা আপাতত ভালোই আছে, এবার স্তর সম্পর্কে কিছু জানেন? জি, যদি স্থান সম্পর্কে জানতে তাহলে এটার আকৃতিটা কেমন, বিয়ের পূর্বে কেমন ছিল, বিয়ের পরে কেমন ছিল, বা বর্তমান অবস্থাটা কেমন, এই তিনটা বিষয়টা একটু কনফার্ম হয় নেবো। যদি স্থানের আকৃতিতে কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে অনেকে দেখা যায় দুইটা স্থানের আকারটা সমান হয় না, একটা বড় হয় একটা ছোট হয়, বা এই বড় স্থান ছোট কেন হয়? বড় একটা। বাচ্চা হওয়ার পরে হ্যাঁ, এটা একটা জটিল এই কোশ্চেন বাচ্চাদের করছেন। দুধ খাওয়ানোর যদি নিয়ম না জানে তাহলে সমস্যা হতে পারে। হ্যাঁ, সবসময় মানে একদিক থেকে অনেকে শুরু করে, জি জি সবসময় একদিকে শুরু করে, একবার শেষ করে, একদিকে শুরু করে যখন খাওয়া আরেক শেষ দিক হয়ে ধরে যায় থাকে, আবার যখন শুরু করে তখন আবার ওই এক আগেরটা পাশ থেকে থেকে আবার শুরু শুরু করে। করে। দুধ জি খাওয়ার নিয়ম জানতে হবে, ওকে ফাইন। এবার সামনে বলেন, জি জি, আমি বলছিলাম জরায়ুটা যে নিচে নেমে গেছে কিনা, জরায়ুটা স্থানচ্যুতি কিনা, বন্ধাত্ম কিনা, যৌনাঙ্গের মধ্যে কোনো চুলের সমস্যা আছে কিনা, এগুলি জানবেন তো? জি হ্যাঁ ঠিক আছে, ওকে। এই মুহূর্তে অডিয়েন্স আপনাদের যদি মহিলাদের যৌন জীবন সম্পর্কে জানা থাকে, আরো কিছু থাকলে লেখেন। আর এবার আমি আমাদের আমন্ত্রিত মেহমান অধ্যক্ষ মোতালেব হোসেন সাহেবকে বলছি, আপনি আমাদের এই আজকের ক্লাস কেমন লাগলো, এই ক্লাসের মূল্যায়ন এবং রুগীলিপি আমরা যেভাবে করে যাচ্ছি, আমাদের এই ক্লাসগুলি কেমন লাগছে, বা এটা ডাক্তারদের জন্য কতটুকু কাজে লাগবে, এই ব্যাপারে আপনার কোনো উপদেশ, কোনো পরামর্শ আমাদের জন্য, আপনার কোনো পরামর্শ আমাদের জন্য, আমাদের জি উদ্দেশ্যে স্যার। আপনার কিছু উপদেশ। জি, আলহামদুলিল্লাহ জি জি স্যার, এই ক্লাস খুব ভালো লাগছে। এরকম ক্লাস যদি
প্রতিনিয়ত চলতে থাকে, এই দেশে লক্ষ লক্ষ ডাক্তার তৈরি হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে লাইভ অনুষ্ঠানে আমাকে রাখার জন্য। আমি মনে করি স্যার, শত ব্যস্ত মুহূর্ত দৈনিক যদি এভাবে 2-1 লাইভ অনুষ্ঠান করা যায়, তাহলে এই যে বর্তমান যে কলেজ ক্লাস হচ্ছে না, তাহলে আমাদের এই দেশের হোমিওপ্যাথিক শিক্ষার্থীরা মোটামুটি ভাবে সুন্দর রুগীলিপি করে ভালো ডাক্তার হতে পারবে, এই দেশের মানুষদেরকে উপকার করতে পারবে। স্যার, আপনার ব্যাপারে আমি কিন্তু আরো কয়েক ক্লাস আগে, আরো মাসখানেক আগে লাইভে বলেছিলাম যে আমার জানা একটি কলেজ আছে, নাঙ্গলকোট হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। ওই কলেজের একদম প্রিন্সিপাল থেকে পিয়ন পর্যন্ত সবাই ভালো রেপার্টরি করতে পারে, রেপার্টেশন করতে পারে, ভালো রেপার্টরি পড়তে পারে। আর বলেছিলাম যে ওই কলেজের প্রত্যেকটা স্টুডেন্ট ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত সবাই ভালো রুগীলিপি করতে পারে। আমি কিন্তু আপনার ব্যাপারে, আপনার কলেজের ব্যাপারে কথা বলেছি আগে। আপনার এই যে এই ধারা অব্যাহত রাখার জন্য বর্তমানে কোনো ক্লাস চালু আছে কিনা, রেপার্টরি বা রুগীলিপির কোনো ক্লাস চলছে কিনা, এই ব্যাপারে যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, আমরা প্রতি শুক্রবারে আমাদের শিক্ষকদেরকে নিয়ে একটা ক্লাস চলছে। প্রতি শুক্রবার সকাল 8টাতে শুরু করে 4টা পর্যন্ত ক্লাস হচ্ছে স্যার। এবং এতে করে আমাদের শিক্ষকগুলা যথেষ্ট শ্রম ঘাম দিয়ে তারা তৈরি হচ্ছে স্যার। এবং আপনি যদি আবারও আমাদের মাঝে আসেন, পরীক্ষা নিলে দেখতে পারবেন ইনশাল্লাহ তার কত যোগ্যতা সম্পন্ন ডাক্তার তৈরি হয়েছে স্যার। স্যার, আমাদের এখানে অনেক শিক্ষক আছে, আপনার রুবি করলে 2 সেকেন্ডে বাইরে যেতে পারবে স্যার। 3 সেকেন্ডে বের করতে পারে? আরে স্যার, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এই কারণে জি বলেন। আপনার কলেজের আলোচনা আমরা করেছি, লাইভে আরো করেছি। আপনার এই ধারাবাহিকতা চালিয়ে যাবেন, ধারাবাহিকতা ঠিক রাখবেন। আপনি যেভাবে শ্রম দিচ্ছেন, ইনশাল্লাহ আপনার উত্তর আপনাদের কলেজে উন্নতি কামনা করে আজকে অডিয়েন্স আপনারা লিখেন, আজকে আমাদের সম্মানিত মেহমান, ওনাকে পেয়ে আর আজকে আমাদের এই ক্লাস, এই দুইটা মিলে কেমন হলো, আর আজকের ক্লাসটুকু আপনাদের কিরকম কাজে লাগবে লিখে জানান। আর আমাদের মেহমানকে পেয়ে আপনারা কেমন বোধ করছেন তাড়াতাড়ি লিখেন। 1 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি লিখেন। আর আমাদের পরবর্তী 59 নাম্বার ক্লাস যেটা হবে, রোগীলিপিকরণ সহজ, 59 নাম্বার ক্লাস থেকে শুরু হবে আবার ধামাক্কা ইনশাআল্লাহ। একটা পর একটা চলবেই। কালকে আসবে নতুনদের জন্য রেপার্টরিকরণ, তারপরের দিন আবার 59, তারপরের দিন ছিল 59। আজকের ক্লাস কেমন লাগলো, আমাদের এই সম্মানিত মেহমানকে পেয়ে আপনাদের কেমন অনুভূতি তাড়াতাড়ি জানান। আজকে আমাদের এই মেহমানকে পেয়ে আপনাদের কেমন লাগলো? আমাদের সম্মানিত অতিথিকে বলছি, আপনাকে পেয়ে আমরা অত্যন্ত খুশি। এই স্যারের তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার কলেজের স্টাফ, টিচার সকলকে, ছাত্রদেরকে, সবাইকে এই স্যারের তরফ থেকে ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই বলে সমাপ্তি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।